গুটি গুটি পায়ে চারদিকে চোখ বোলাতে বোলাতে নিলয় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। চারদিক সে বেশ ভালোভাবেই দেখে নিচ্ছে। কুড়িয়ে গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলা টাইপ ছেলে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চড় দিল সেই ছেলেটাকে। নিলয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে তাকাতে যাবে তখনই নিলয়ের ডান পাটা কিসের একটা উঁচু জায়গায় লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখের চশমাটা ঠিক করে সেদিকে তাকাতেই দেখে একদল ছেলে বেশ উচ্চস্বরেই হাসছে। নিলয় আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্যে থেকে কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখে দিয়েছিল, আর সেই পায়ে বেঁধেই নিলয় হুড়মুড় করে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে তখনই নেতাগোছের আরাফ নামের ছেলেটি নিলয়ের হাত ধরে টান দেয়। সাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের করতো। সাফিন নামের ছেলেটি আরাফের কথায় পকেট থেকে সিগারেটটি বের করে জ্বালিয়ে দেয়। আরাফ সিগারেটটা হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে জোরপূর্বক সিগারেটটা ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে অন্তনগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দিব। নিলয় আরাফের হাতটা থামিয়ে দেয়। ওদের দিকে তাকিয়ে বেশ নরম গলাতে বলতে থাকে, ভাই ভাই আমি জীবনেও এসব খাইনি, আমি পারবো না ভাই। নিলয়ের কথাটা শুনে সবাই বেশ হো হো করে হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল যেন। হৃদয় নিলয়ের মাথায় সজোরে পেছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। সোহাগ নিলয়ের মাথাটা বেশ জোরে চেপে ধরে নিলয়ের মুখে সিগারেটটা গুঁজে দিয়ে বলে, তোর 14 গুষ্টি খাবে আজ। তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাসনি? টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটে সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পুড়ে যায়। নিলয়ের কান্না করতে থাকে। আরাফ জোরে নিলয়ের মাথায় চড় দিয়ে বলে, ওই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওড়না জোরে টান দিবি, যা এখন। ভাই আমি পারবো না। কথাটা বলার পরেই আরাফ নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। সকালের উদিয়ান আংশিক তাপ মিশ্রিত রোদ নিলয়ের চোখ বরাবর পড়েছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠছে না। সেই শক্তিটা মৃতপ্রায়, শুধু ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোক কজনের দিকে তাকাচ্ছেও। আজ প্রথম নিলয় র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার। র্যাগ কাকে বলে এর আগে নিলয় জানতো না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমনভাবে নিলয় তা ভাবতে পারেনি। নিলয়ের কাঁধে সাফিন হাত রেখে বলে, এটাকে কি করব ভাই? এক কাজ করি, ওর গায়ের জামা খুলে নিই। আরে না না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। এই ড্রেস মানে কোন ড্রেসের সাউন্ড? ভাই ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পরে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে, আর ওই যে সামনে ঢাকা পেছনে খোলা, যেগুলো সেগুলার কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেখা মনে হয় কি পথের ফকির, ভিক্ষা করে টাকা জমায়, আর সেটা দিয়ে দর্জির দোকানে পড়ে থাকা ছেঁড়া ছোট কাপড় কিনে রাইতের অন্ধকারে জামা সেলাই করে। নাইলে সামনে অর্ধেক ঢাকা আর পেছনে সব খোলা হবে কেন? কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেরকম কিছু একটা পরিয়ে দেব। তোরা পারিস তো বটে, চার ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আর ওই মসজিদ তারা। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিল, আর একবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কি ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরাফকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। আমি তো শুধু পড়াশোনা করার জন্যই এই শহরে এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমার সাথে এমন করছেন কেন? প্লিজ ভাইয়া এমন করবেন না, কোথাও
ভুল করে থাকলে বলেন ভাইয়া, আমি এখনই পা ধরে ক্ষমা চেয়ে আসছি। কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া, আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথা বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওর পেছনের দিকে চলে আসে নিলয়কে নিয়ে। অনেক উস্কুস জনতা ওদের পেছনে পেছনে আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরাফকে বেশ ভালো করে জানে ও চেনে। আরাফ প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচারও এই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরাফ তৃতীয় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে, এমনকি মেয়েদেরও বাজেভাবে র্যাক করে। কোনোদিন কেউ কিছু বলতে পারে না। কিছু বললেই আরাফ আর ওর সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনেই নিলয় এভাবে ফেঁসে যাবে ওদের কাছে তা কল্পনাও করতে পারেনি। একটু পর মুজিব আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাফ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এভাবে ধরে নিয়ে র্যাক করে। ভাই, দুটো ডিমও আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর? ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিচ্ছে নিলয়ের। বুকের ভেতরে কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সব কিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে আজ। গলা শুকিয়ে আসছে। ভয় শুধু ওদের দিকে তাকিয়ে ঠোক গিলছে নিলয়। বুকের ভেতরে ধুকফুক ক্রমে বেড়েই চলেছে। শুরু তো করতেই হইব। মুজিব, জি ভাই। যা বেটা ধর, ওর সায়েন্স সবাইকে ডেকে আনে দিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়কে দুটো হাত শক্ত করে ধরে। সাফিন আর হৃদয় নিলয়ের সারা গায়ে মোবিল ঢেলে দেয়। কালো মোবিল নিলয়ের নতুন ড্রেসকে সাথে সাথেই ভিজিয়ে নিল। ফর্সা শরীরটা মোবিলের পোড়া গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ নিলয়ের মাথা দুটো ডিম ভেঙে দেয়। আরাফ সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না দাঁড়িয়ে থাকা উস্কুস জনতাগুলো আর নিলয়। আরাফের প্রতি অজস্র ঘৃণার ছায়া নিলয় খুব ভালো করে টের পায়। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলেগুলো চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের পেছনের দিকটায়, যেখানে ছোট একটা লেকের চারপাশে নানান ধরনের ফুল গাছ লাগানো। নিলয় পেছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাক আর হাস্যোজ্জ্বল দৃষ্টি তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচে করে নেয়। ডিমের অংশগুলো চুলবে গায়ে পড়ছে। চোখের চশমাটা আগেই খুলে নিয়েছে ওরা। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয়ের সামনের কিছুই খুব একটা ভালো করে দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিলয়কে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। চোখের সামনে থেকে খানিকটা মাবিলার ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই মেয়েটি নিলয়ের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। নিলয়ের মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, কেবল সে শুনতে পায়, বেয়াদব ছেলে, ডাস্টবিনের থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসে। নিলয়ের আজ পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে, আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হে গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়ে অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকার দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? নেহা কথাটা শুনে নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মাবিলার ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকায়, আর একবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার সময় যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা।
আর বলিস না রে, ভার্সিটিতে আসতেই একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকে এই মোবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটাই নষ্ট। উফ, যাই হোক, আরাফ কই? আরে মামা, তোমার আরাফি ওই ছেলেটাকে নিয়ে এতক্ষণ খেলা করেছে, ওই ছেলের অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হয়েছে, এবার থাম। কই ও, বলিস না কেন? ও ক্যাম্পাসের লেকের পাড়ে বসে আছে। তাহলে চল যাই। নেহা আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পেছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে সাফিনের সাথে হাসাহাসি করতে করতে আড্ডা মারছে। আরাফের মুখে আনন্দময় হাসি উপচে উঠছে। তুমি কখন এলে? এই তো এখন। দুজনে কিছু সময় গল্প করে নেয়। তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমার ছায় মেঘের উপর ঢেউ খেলে রোদুরে। অভিমানের হাড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে, এই হৃদয়ের চিরকুটে তুমি খুবই ডান পিঠে। আমি তোমায় মান ভাঙাবো, ভালোবেসে চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো গলায় নরম স্তরে। আরাফ গিটার বাজাতে আর তার সাথে সবাই মিলে সুর মিলিয়ে গান গাচ্ছে। নেহা লেকের পানির দিকে একাগ্রচিত তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের উপর বসে পায়ের ওপর হাত রেখে একটা আঙুল একবার তুলছে একবার নামাচ্ছে, এভাবে তাল মেলাচ্ছে। নেহা, কি রে, কোন ভাবনার জগতে চলে গেলি তুই? অনু নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে। তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। অনুর দিকে তাকিয়ে নেহা বলে, বল, কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কয়দিন ধরে? কি হয়েছে তোমার? বলবে আমাকে প্লিজ? ক্যাম্পাসে কেউ কি কিছু বলেছে? নাম বলো তো, নয়তো দেখিয়ে দাও। না তেমন কিছু না, আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে, তো তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দিব, চলো এদিকটাতে যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহার চুপচাপ থাকার পেছনে কারণ আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহা আজ সপ্তাহখানিক হলো রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কাজের জন্য, বলতে গেলে আরাফকে ব্যবহার করার জন্য নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনশিপের এমন পর্যায়ে এসে গেছে নেহা, যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে যাচ্ছে, আর নেহা আরাফকে নানান রকম বুঝিয়ে চলেছে। তাই আরাফ সুযোগ বুঝেই নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টির চেহারায় তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? আচ্ছা ক্লাসে। এই অনু, চল ক্লাসে যাই। যাও, কিন্তু ক্লাস বের হয়েই পার্কে দেখাবো। নেহা আর অনু ক্লাসের দিকে যেতে থাকে। আরাফরা সেখানে বসেই আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা। আর নেহাও বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গেছিস কেন? শোন নিলয়, তুই যদি চুপচাপ চলে আসতি ওখান থেকে, তাহলে ওরা কিছু বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না, মানে কি যে বলবো তোকে, বুঝতে পারছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। রিশাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়ায়, দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সিগারেট জ্বালায়। রিশাদ ওর পাশে যেন নিলয়ের মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের চামচা কবে থেকে হলি তুই? এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না, আমি চামচা ওদের। তা নয় তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামে তো তোর পঞ্চমুখ। আমি কি তোর মতো নাকি যে বেশি নায়ক দেখাতে যাব?
তারপর মাথায় ডিম ফাটাবে, সারা গায়ে মলি মাখামাখি করে বাড়ি ফিরবো। নীলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরবে কী সব ভাবছে। ঋষাদ বলেই চলেছে, আচ্ছা বাদ দে, যা হয়েছে ওইসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি, একদম দূরে থাকবি, ডাকলেও কাছে যাবি না, হ্যাঁ হুঁ ছাড়া বেশি কথা বলবি না। নীলয় হাসে। ঋষাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট। নীলয় দেখতে পায়। নীলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়। তারপর, আই শোন, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি, এদিকে আয় আয়।